ছাদ থেকে চারপাশটা দেখতে কি সুন্দর লাগে। প্রতিদিন যে রাস্তা ধরে হেঁটে যায় সেটাই কেমন অন্যরকম লাগে চোখে। পরিষ্কার ঝকঝকে কালো ফিতের মতো বিছিয়ে থাকা পথ, ওই যে ছাতিমের তলা দিয়ে সবুজ ঘাসের মাঠ পেরিয়ে চলে গেছে কত দূর। এই পথেই তো সারা সপ্তাহ হেঁটে গিয়ে রিকশা ধরে স্কুলে যায় মধুরা। তখন তো পথটা এত সুন্দর লাগে না, সুন্দরের চেয়ে পথের গায়ে গজানো গর্ত আর দুধারের নোংরাই চোখে পড়ে বেশি। তবে কি সব কিছুই দূর থেকেই শুধু সুন্দর? কাছে গেলেই প্রকট হয়ে ওঠে ভেতরের কলুষ। এই যে এতদিন ধরে এত ভালো লাগছে আনন্দকে, এত সুন্দর লাগছে, কাছে গেলেই কি মিলিয়ে যাবে সব সুন্দর? ধরা পড়ে যাবে ওর ভেতরের সব অসুন্দর? শিউরে ওঠে মধুরা। না না, তা কেন হবে? সবার ভেতরেই কি আর কলুষ লুকিয়ে থাকে? একটু আগেই দুপুরের খাওয়া সারা হয়েছে। সারা বাড়ি নিঝুম, শুধু রান্নাঘর থেকে হালকা শব্দ উঠে এসে জানান দিচ্ছে মা জেঠিমা এখনও রয়েছে ওখানে। হয়তো বেঁচে যাওয়া তরকারিগুলো ছোট বাটিতে ঢেলে নিয়ে তুলে রাখছে ফ্রিজে। তারপর এঁটো বাসনগুলো তুলে নিয়ে ডাঁই করে রাখছে সিঙ্কে। জল ছেড়ে দিয়ে ভিজিয়ে নিচ্ছে বাসনগুলো, নইলে এঁটোগুলো শক্ত হয়ে যাবে। শোভামাসি পরিষ্কার করে ধুয়ে রাখতে পারবে না। সব কাজ সেরে দুজনে দুটো পান মুখে পুরে নিজের নিজের ঘরে গড়াতে যাবে। 4:30 বাজতে না বাজতেই তো শুরু হয়ে যাবে বিকেলের চায়ের তাড়া। এই বাড়িতে সব কিছুই একই রকমভাবে চলবে দিনের পর দিন, শুধু মধুরাই থাকবে না আর এখানে। ভাবতেই বুকের ভেতরটা হুহু করে ওঠে। আবার আনন্দকে সবসময় কাছে পাবে মনে হলেই একটা শিরশিরে ভালো লাগা বুকের ভেতরে। কোন অনুভূতিটা বেশি তীব্র? ছেড়ে চলে যাবার কষ্টটা, নাকি আনন্দকে কাছে পাওয়ার ভালো লাগাটা? বুঝতে পারে না মধুরা। কলকাতার ছেলে আনন্দের সঙ্গে ভার্চুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল শিলিগুড়ির মেয়ে মধুরা। মুখোমুখি দেখা হলো যখন, ভালো লাগা বেড়ে গেল আরও। কলকাতায় মামাবাড়িতে গেলে আনন্দের সাথে হতো মধুরার। দু একবার আনন্দও শিলিগুড়িতে এসেছে। এভাবেই ওদের সম্পর্কটা টিকে গেছে দীর্ঘ 3 বছর। একসময় দুজনের মনে হয়েছে এবারে এক হয়ে যেতে আর বাধা নেই। দুই বাড়ি থেকেই আপত্তি ছিল না কোনো, থাকারও কারণ ছিল না। কৃষ্ণচূড়ার ঝিরঝিরি পাতাগুলো হাত বাড়িয়ে স্পর্শ করল মধুরা। আর কদিন পরেই ফুলে ফুলে লাল হয়ে উঠবে কৃষ্ণচূড়া, জানান দেবে বসন্ত এসে গেছে। বুকটা হুহু করছে। ওই ছাতিমতো তলা দিয়ে চলে যাওয়া পথ, এই ছাদ, এই রেলিং, পাশের ছাদের হাওয়ায় উড়ন্ত শুকোতে দেওয়া কাপড়, এই কৃষ্ণচূড়া, এই অলস দুপুর, সব কিছুর মায়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে মধুরাকে অন্য কোথাও। সেখানে এক অন্য জীবন, এক নতুন জীবন শুরু হবে ওর। ঘুম পাচ্ছে। ছাদ থেকে নেমে এলো মধুরা। দোতলায় ঠাম্মার ঘরে উকি দিল একবার। থামি ঘুমিয়ে পড়েছে। ঘর জুড়ে চন্দন আর ধূপের গন্ধ। সারাদিন প্রায় ঠাকুর ঘরে কাটায় বলে ঠামির সারা শরীরে কাপড়ে সব সময় চন্দন আর ধূপের গন্ধ। ঠামির ঘরের পাশ দিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকল মধুরা। এই ছোট্ট ঘর কত দিনের সঙ্গী ওর। 2 জেঠতুতো দাদাদের আলাদা ঘর হতে দেখে মধুরা আবদার জুড়েছিল ওরও আলাদা ঘর চাই। ওপরতলায় ঠামির ঘরের পাশে পূজার ঘর, তার পাশেই ছোট একটা ঘরে তখন মধুরার থাকার জন্যে আলাদা ব্যবস্থা হলো। সেই থেকে মধুরার জীবনের কত হাসি, আনন্দ, কত গোপন ব্যথা, গোপন কান্নার সাক্ষী এই ঘরের 4 দেয়াল। দরজাটা ভেজিয়ে দিয়ে হলুদ লাল জয়পুরি প্রিন্টের চাদরে ঢাকা বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল মধুরা। দুহাতে আঁকড়ে ধরল বালিশ। পরিচিত গন্ধ ঝাপটা দিয়ে যাচ্ছে নাকে। না তাকিয়েও মধুরা জানে জানালার ঘিয়ে লাল ফ্লোরাল প্রিন্টের পর্দা উড়ছে তীর তীর করে। পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ঝাঁপিয়ে আসা কৃষ্ণচূড়ার সবুজ। পড়ন্ত বেলার রোদে কেমন একটা ঝিন ধরা গন্ধ। আস্তে আস্তে ঘুমিয়ে পড়তে থাকে মধুরা। মনে বাজতে থাকে আর 7 দিন, আর 7 দিন, আর 7 দিন। ঘুম ভাঙতেই পাশ ফিরে ঘড়ি দেখতে গিয়েই মধুরার মনে পড়ে গেল ও এখন অন্য একটা বাড়িতে শুয়ে আছে। গতকাল ফুলশয্যা গেছে, আনন্দ শুয়ে আছে ওর পাশে। উঠে বসল মধুরা। বাড়িটাতে এখনও অভ্যস্ত হতে পারেনি। বিয়ের আগে 2-1 বার এসেছে, তাও কিছু সময়ের জন্যেই।
সেভাবে চেনা বা জানা হয়নি কাউকেই। ঘরটার চারদিকে একবার চোখ বোলালো মধুরা। মন কেমন করছিল ওর। নিজের ফেলে আসা ঘরটার গন্ধ এখনও নাকে লেগে আছে। মায়া কি এমনই হয়? আনন্দর নিশ্চিন্ত ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মধুরার হঠাৎ করেই মনে হল, ছেলেদের জীবনটা অনেক সহজ। অন্তত এভাবে সব কিছু ছেড়ে গিয়ে অন্য পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়ার ঝামেলা তো নেই। আনন্দকে ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতেই দরজায় টোকা পড়ল। প্রথমে মৃদু, তারপর অল্প জোরে। কে এলো? বাড়িতে এখন অনেক আত্মীয় স্বজন, সবাইকে আলাদা করে চেনা হয়ে ওঠেনি। ঘুমন্ত আনন্দর দিকে এক পলক তাকিয়ে উঠে গিয়ে দরজা খুলে দিল মধুরা। সামনেই যে হাসি মুখে দাঁড়িয়ে আছে তাকে অবশ্য চেনে, মধুরার বড়জা সুনন্দা। কি গো, ঘুম হয়েছে ভালো? সুনন্দার চোখে কৌতুক। হ্যাঁ দিদি, হেসে ঘাড় হেলালো মধুরা। যাও যাও, জলদি স্নান সেরে নিচে এসো, সবাই অপেক্ষা করছে নতুন বউয়ের। সুনন্দা তরতর করে নিচে নেমে গেল। দরজা বন্ধ করে দিয়ে বাথরুমে ঢুকল মধুরা। স্নান সেরে বেরিয়ে দেখল আনন্দ ঘুমোচ্ছে এখনও। ছেলেটা কি জানে না মধুরা এই পরিবেশে নতুন? আনন্দকে ছাড়া কেমন অসহায় লাগছে ওর। একবার অসহায় চোখে আনন্দর দিকে তাকিয়ে সিঁড়ি ধরে নেমে গেল মধুরা। নামতে নামতে চোখে পড়ল নিচে হলঘরে অনেকেই বসে আছেন ছড়িয়ে ছিটিয়ে। দিনের প্রথম চায়ে চুমুক দিচ্ছেন আয়েশি ভঙ্গিতে। মধুরা নিচে দিকে দাঁড়াতেই উঠে এলেন শাশুড়ি। মধুরার গায়ে হাত রেখে সস্নেহে বললেন, বড়দের আগে প্রণাম কর্মা। প্রণাম সারা হতে শাশুড়ি ওকে নিয়ে রান্নাঘরের দিকে চললেন। চাঁপা গলায় বললেন, কাল পরশুর মধ্যে সবাই চলে যাবে, আর কবে কখন আসবে তার নিশ্চয়তা নেই। আমি চাইছি আজই কিছু রান্না করে ওদের খাইয়ে দাও, ফিরে গিয়ে যেন সব্বাই প্রশংসা করে তোমার। মোলায়েম হাসলেন শাশুড়ি। মধুরা তখনও তাকিয়ে আছে দেখে ওর পিঠে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, আমি আছি তো, চিন্তা করো না। রান্নাঘরে দুইজন মানুষ সকালের জলখাবার তৈরিতে ব্যস্ত। মধুরাকে দেখে একজন এগিয়ে এসে এক কাপ চা ধরিয়ে দিল হাতে, তারপর হাসল মুখের দিকে তাকিয়ে। ভোরের আলোর মতো সেই হাসিতে মন ভালো হয়ে গেল মধুরার। টানা টানা চোখের শ্যামলা মিষ্টি মেয়েটিকে ছবিতে দেখেই প্রেমে পুড়ে গেছিল আনন্দ। দেখা হলো যখন, সেই প্রেম দ্বিগুণ হয়ে গেল। স্বল্পভাষী মধুরার চোখ দুটো চুম্বকের মতো টেনেছিল আনন্দকে। মনে হতো কত কথা, কত রহস্য লুকিয়ে রেখেছে মেয়েটা এই দুটো চোখের আড়ালে। রহস্য উদ্ধার করার নেশা পেয়ে বসেছিল ওকে। যদিও এই ৩ বছরে সিকিভাগও রহস্য উদ্ধার হয়েছে কিনা জানে না। আজ সেই রহস্যময়ী ওর পাশে, একেবারে কাছে। গতকাল ফুলশয্যা ছিল, অনেক রাত পর্যন্ত গল্প করেছে দুজনে। অবশ্য আনন্দ একাই কথা বলেছে। মধুরা কাজ ঘেঁষে বসে আলতো করে আনন্দর হাতটা শুধু ধরে রেখেছে। সেই কবে থেকে ফুলশয্যার রাত নিয়ে কত কিছু ভেবে রেখেছিল আনন্দ। এতদিন বাদে মধুরাকে সম্পূর্ণ নিজের করে পাবে, এই ভাবনাতেই আচ্ছন্ন ছিল মস্তিষ্কের স্নায়ু। কাছে বসে বুকের ভেতরে জড়িয়ে ধরেছিল নরম শরীরটা। মধুরার বুকের ধুকপুক অনুভব করছিল নিজের বুকে। চোখ বন্ধ করে আনন্দর বুকে মাথা হেলিয়ে দিয়ে বসেছিল মধুরা। খোপায় তখনও বেলফুলের মালা জড়ানো, কাজল টানা বন্ধ চোখের পাতার নিচে টলটল করছে দুফোঁটা মুক্ত। মহাভীষ্টের মতো মুখটা অল্প নামিয়ে মধুরার কপালে ঠোঁট ছুঁইয়েছিল আনন্দ। হৃৎপিণ্ডা তখন ছুটছে তেজি ঘোড়ার মতো। অল্প কেঁপে উঠেছিল মধুরা, তারপর আনন্দের বাহু পাশ থেকে নিজেকে মুক্ত করে সরে বসেছিল। আজ থাক না আনন্দ। কেন? এমনি, ভালো লাগছে না। চল গল্প করি দুজনে। অবাক হলেও মধুরার অসম্মতিকে সম্মান করেছে আনন্দ। একটু হেসে বলেছে, প্রতিদিনই তো কত গল্প করি, আজও গল্প করবে? হ্যাঁ। আনন্দর কাঁধে মাথা হিলিয়ে দিয়ে বলেছে মধুরা। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে বলতেই পারে না। মধুরাও কখন ঘুমোলো, কখন উঠে গেল কিচ্ছু জানে না। ফ্রেশ হয়ে নিচে নামল আনন্দ। ডাইনিং টেবিলে চারপাশে বড় মামা, পিসিমুনি, জ্যাম্মা আর বাবা বসে বসে গল্প করছে। এদিক ওদিক তাকিয়েও মধুরাকে দেখতে পেল না। জ্যাম্মা কিছু আজ করে থাকবেন। অল্প হেসে বললেন, মধুরা রান্নাঘরে আছে, সুস্মিতা কি যেন করাচ্ছে নূতন বউকে দিয়ে। আনন্দ অবাক চোখে তাকাচ্ছে দেখে বললেন, তোর মায়ের যত বাড়াবাড়ি, এক্ষুনি নূতন বউ রান্না করে না খাওয়ালে যেন হচ্ছিল না। আনন্দ রান্নাঘরে উকি দিল। মধুরা কি একটা রান্না করছে। সুস্মিতা পাশে দাঁড়িয়ে তদারকি করছেন। আনন্দকে দেখে বললেন, উঠে পড়েছিস?
যা বস গিয়ে, তো খাবার দিচ্ছি। মধুরার দিকে এক পলক তাকালো আনন্দ। যা মেয়ে, মুখ ফুটিয়ে একটা কথাও বলবে কিনা সন্দেহ। সলজ্জ ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে বলল, মধুরা খেয়েছে তো মা? সুনন্দা কাছেই ছিল, হেসে ফেলে বলল, হ্যাঁ গো দেবরজি, তোমার বউকে খাওয়ানো হয়েছে। সুস্মিতা ঠোঁটের কোণে অল্প হেসে ছেলেকে বললেন, বেলা 11টায় ঘুম থেকে উঠে বউয়ের খবর নিচ্ছে। তোর বউ এখন ধোকার ডালনা বানাচ্ছে, তুই জলখাবারটা খেয়ে উদ্ধার কর। মধুরা লজ্জায় আড়ষ্ট হয়েছিল, একটা অদ্ভুত ভালো লাগাতে ভেসে যাচ্ছিল মনে মনে। আর চোখে আনন্দর দিকে তাকালো একবার। আনন্দ তাকে আছে। বাড়িতে মাঝে মাঝেই শখে রান্না করত মধুরা। ধোকার ডালনা করেছে বেশ কয়েকবার, ঠামির পছন্দের পদ। ওই রান্নাটা মধুরার হাতে বেশ খলে, বহুবার প্রশংসা পেয়েছে সবার। তাই আজও এই রান্নাটাই করছে। পিসিমণি আর জেম্মা বিধবা মানুষ, আমিষ ছন্না, শাশুড়িই বলেছেন। তাদের জন্যই তো রান্না। নতুন বউয়ের হাতের রান্না খেয়ে তারিফ করবেন তারা, খুশি হবেন শাশুড়ি। খেতে বসে সবাই প্রশংসা করছে মধুরার রান্নার। সলজ্জ হাসিতে শুনছিল মধুরা, যদিও জানে ওকে খুশি করতেই সকলের বাড়াবাড়ি প্রশংসা। আনন্দের ঠোঁটে গর্বের হাসি। শাশুড়িমা খুশি খুশি চোখে তাকাচ্ছেন মধুরার দিকে। নিজের 10 মাসের ছেলেকে কোলে বসিয়ে ঘুরে ঘুরে খাওয়াচ্ছিল সুনন্দা। একরত্তি ছেলে কি দুষ্টু, এক জায়গায় বসে খাবেই না, সারা বাড়ি ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হবে। ছেলে কোলে মধুরার পাশে এসে কানে কানে সে বলে গেল, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। দুপুরের খাওয়া শেষ হতে হতে প্রায় 3:30। সবাই মিলে হৈ হৈ করে মুভি দেখতে বসা হলো। আনন্দের ইচ্ছে ছিল এই সময়ে মধুরাকে একটু একান্ত করে পাওয়ার, কিন্তু হতচ্ছাড়াগুলো হতে দিল কই। বৌমণি করে এমন বাড়ি মাথায় করল, মধুরাকে বসতেই হলো ওদের সাথে। যদিও মধুরা কথা বলছে খুব কম, স্মিত হাসিতে ওদের পাশে বসে দেখছে মুভি। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত। খাওয়ার শেষে বিছানায় শুয়ে অপেক্ষা করছিল আনন্দ। মধুরা বেরিয়ে এলো বাথরুম থেকে। শাড়ি ছেড়ে নাইট ড্রেস পরেছে একটা, চোখে মুখে জল দিয়েছে, ভিজে সতেজ ভাব লেগে আছে চেহারায়। চুলগুলো খুলে দিয়ে আয়নার সামনে বসল, চুল আঁচড়াচ্ছে আলতো হাতে। তর সইছিল না আনন্দর। বিছানা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গেল। মধুরাকে দেখা যাচ্ছে আয়নায়, ও যেন আড়ষ্ট হয়ে উঠল। মনের ভুল, তাই হবে। এগিয়ে গিয়ে মধুরাকে পেছন থেকে জড়িয়ে ধরল, ঘাড়ে মুখ ঘষতে লাগল আলতো করে। ঘুরে বসেছে মধুরা, আনন্দকে হাত দিয়ে সরিয়ে দিয়েছে। দাঁড়াও, আসছি। আনন্দ আহত হলেও সামলে নিল নিজেকে, সরে গিয়ে বসল বিছানায়। একটু পরে এসে বসল মধুরা পাশে। আমার বাড়ির লোকেদের কেমন লাগলো? আনন্দ তাকিয়ে আছে। ভালো। শুধু ভালো? না, খুব ভালো। এতক্ষণে হাসি ফুটেছে মধুরার ঠোঁটে। জেম্মাকে দেখলে? কত সুন্দরী এখনো। হ্যাঁ। কত বয়স জানো? 65 প্রায়। কত অল্প বয়সে বিধবা হয়েছিলেন, সেই থেকে কড়া নিয়মকানুনের মধ্যে জীবন কাটিয়েছেন। সাদা শাড়ি পরেছেন, আমিষ ছুঁয়েও দেখেননি। একা একা বড় করেছেন একমাত্র ছেলেকে। সুদীপদাকে দেখলে তো? ইনিই জেম্মার ছেলে। মধুরা চুপ করে শুনছে। ওকে সহজ করতেই আবল তাবল বকে যাচ্ছে আনন্দ। জানে না কাজ হচ্ছে কিনা। এক হাতে বেড় দিয়ে মধুরাকে কাছে টানল। তোমার জেঠুও তো শুনলাম অল্প বয়সেই চলে গেছিলেন। খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোই। আনন্দের হাত সরিয়ে দিয়ে বলল মধুরা। আনন্দ হতবাক হয়ে বসে রইল। মধুরা শুয়ে পড়েছে উল্টো দিকে মুখ করে। আনন্দ দেখতে পাচ্ছে না। নিঃশব্দ চোখের জলে ভিজে যাচ্ছে মধুরার গাল, মাথার বালিশ। মধুরা নিঃসারে পড়ে আছে একপাশে, ঘুমোচ্ছে কিনা কি জানে। আনন্দর ঘুম আসছে না। নিষ্পৃহ দুটো চোখ আর ঠেলে সরিয়ে দেওয়া দুটো হাত কাঁটা হয়ে বিচ্ছে। প্রচণ্ড অভিমানে তোলপাড় হচ্ছে বুক। কেন মধুরা অমন করছে? আদর করতে গেলেই কেন আড়ষ্ট হয়ে যাচ্ছে? আনন্দর ছোঁয়া পছন্দ করছে না, কিন্তু কেন? ছটফট করে আনন্দ, এপাশ ওপাশ করে, উঠে বসে জল খায়, তারপর শুয়ে পড়ে আবার। এত কাছেই মধুরা, তবুও ছুতে পারছে না ওকে। মাঝখানে অভিমানের অদৃশ্য এক প্রাচীর খাড়া হয়ে আছে, চাইলেও যেটা ভেঙে ফেলতে পারবে না। আগামীকাল দিরাগমনে যাওয়া হবে। ফেলে আসা বাড়িতে আবার ফিরবে ভেবেই খুশি শিরশির করে মধুরার বুকে। সকালের খাওয়ার পর গিফটগুলো নিয়ে বসেছে সবাই। সবাই বলতে সুস্মিতা, সুনন্দা আর মধুরা। শ্বশুরমশাই টিভি খুলে বসে আছেন বসার ঘরে। আনন্দ আর আদিত্যদা বেরিয়ে গেছে নিজের নিজের কাজে। রংচঙে মোড়কগুলো একটা একটা করে খোলা হচ্ছে।
ভেতর থেকে বেরিয়ে পড়ছে বাহারি রকমারি সব জিনিস। অসম্ভব সুন্দর একটা বুদ্ধমূর্তি নিয়ে আপাতত উচ্ছ্বসিত শাশুড়িমা। তার উচ্ছ্বাস দেখে হাসল মধুরা। এটা তুমি রেখে দাও মা, তোমাদের ঘরে ভালো লাগবে। সুস্মিতা হাসলেন, কিছু বললেন না। একটা প্যাকেট থেকে বেরোলো ঝালঝালে কাপড়ের বিছানার চাদর। হাসছিল সুনন্দা, এটা আবার কে দিল? থাক, ময়নার মাকে দিয়ে দেব, খুশি হবে, সুস্মিতা বললেন। প্যাকেটগুলো খুলতে খুলতে হঠাৎ মধুরার মনে হলো সবগুলো প্যাকেটই একই রকম দেখতে, বাহারি রঙিন কাগজে মোড়া। মোড়ক খুলতেই বেরিয়ে পড়ছে ভেতরের জিনিসটা। কোনোটা অসাধারণ, কোনোটা অতি সাধারণ, ম্যাড়ম্যাড়ে। এইভাবে মোড়ক খুলে খুলে মানুষের ভেতরটাও যদি দেখে নেওয়া যেত, কেউই হয়তো ঠকত না আর এই দুনিয়ায়। স্নানে গেছে মধুরা। শাশুড়ি তারা দিচ্ছিলেন। দিদিভাই গেছে নিজের ছেলেকে সামলাতে। অ্যাটাচড বাথরুমে ঢুকে বেসিনের ওপরে আয়নায় নিজেকে একবার দেখল মধুরা। চোখের কোলে বিষণ্ণতার কালি। ভাগ্যিস কেউ খেয়াল করেনি। আনন্দ আজকাল কথা খুব কম বলছে। মধুরা কিছু বললে তবেই প্রত্যুত্তরে কিছু বলছে। নিজে থেকে প্রায় কিছুই বলছে না, এড়িয়ে চলছে। রাগ হয়েছে নাকি অভিমান? ওকে তো দোষ দেওয়া যায় না। চোখ বন্ধ করলেই ওর আহত চোখ দুটো মনে পড়ে যায়। কান্না পায় মধুরার। শাওয়ার ছেড়ে দিয়ে চোখ বন্ধ করল। অবিরাম জলের ধারায় ধুয়ে যাচ্ছে চোখের জল। মনের সমস্ত ক্লেদ, সমস্ত গ্লানি যদি এভাবেই ধুয়ে নেওয়া যেত। চেম্বারে বসে থেকে থেকে অন্যমনস্ক হয়ে পড়ছে আনন্দ। ক্লান্ত লাগছে খুব। এমনিতেও কিছু ভালো লাগছে না ওর। দুটো চোখের নিষ্পৃহ দৃষ্টি বারবার তাড়া করছে। পালিয়ে যাওয়ারও উপায় নেই। বাইরে অপেক্ষমান রোগীর ভিড়। হসপিটালের কাজ ছেড়ে তবেই চেম্বারে আসে। আজ একটু দেরি হয়েছে, দুটো সার্জারি ছিল। এক মহিলা ঢুকেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন। কিছু টেস্ট করতে দিয়েছিল। রিপোর্টগুলো বাড়িয়ে ধরেছেন মহিলা। এক্স-রে রিপোর্টটা দেখতে দেখতে আচমকা আনন্দর মনে হল মধুরার মনের ভেতরটাও যদি এমন এক্স-রে করে দেখে নিতে পারত। কি চলছে ওর মনের ভেতর বুঝতে অসুবিধা হতো না আর। আগামীকাল দিরাগমনের জন্য যাবে। ফিরে এসে হানিমুনে গোয়া। 7 দিনের বিরতি কাজের থেকে। কিন্তু মন থেকে কোনো সাড়া পাচ্ছে না আনন্দ। মধুরাকে নিয়ে প্রথম বেড়াতে যাওয়ার যে উত্তেজনা, সেটা অনুভবই করতে পারছে না। বরং মনে হচ্ছে যাওয়াটা না হলেই ভালো। চেম্বার থেকে ফিরে নিঃশব্দে রাতের খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেছে আনন্দ। তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেকে লক্ষ্য করছিলেন সুস্মিতা। কিছুদিন থেকেই গুম হয়ে আছে আনন্দ। কাজের জায়গায় কোনো প্রেশার নাকি অন্য কিছু? ভুরু কুচকে আছে সুস্মিতার। পছন্দের মেয়ের সাথে বিয়ে দিয়েছেন, ছেলের তো খুশি থাকার কথা। কোথায় তালা কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না। মধুরার দিকে তাকিয়ে দেখলেন সে গম্ভীর মুখে রুটি ছিঁড়ছে। মেয়েটা এমনিতেই কম কথা বলে। সারাক্ষণ যেন নিজের ভাবনাতেই বুঁদ হয়ে থাকে। মধুরা, আনন্দর কি হয়েছে রে? জানিস কিছু? চমকে উঠেছে মধুরা। চোরা চোখে একবার শাশুড়ির দিকে তাকিয়ে মুখ নামিয়ে নিয়েছে। নিঃশব্দে মাথা নেড়েছে দুদিকে। মনে মনে রেগে উঠছিলেন সুস্মিতা। কেমন মেয়েও! কোনো কথা নেই, কোনো জিজ্ঞাসা নেই, দুদিকে মাথা নেড়েই দায়সারা। আনন্দর কি হয়েছে জানতে ইচ্ছে নেই ওর। প্রচণ্ড রাগ হলেও চুপ করেই রইলেন। দুদিনের বিয়ে হওয়া নতুন বউকে রাগ করে কথা শোনানো যায় না। নিজের ঘরের ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে বরের দিকে আর চোখে তাকালো সুনন্দা। সে ল্যাপটপে মুভি দেখতে ব্যস্ত। কি এক অদ্ভুত হরর মুভি দেখার নেশা। টেনে টেনে সুনন্দাকেও দেখাতে চায়। এই শুনছ? দায়সারাভাবে সাড়া দেয় আদিত্য। বন্ধ করো এটা, কথা বলবো তো। রেগে গেছে সুনন্দা। এখন নয়, মুভিটা শেষ হোক, আর মিনিট 10। রাগ চেপে বসে রইল সুনন্দা। মুভিটা শেষ হতে ল্যাপটপ বন্ধ করে দিয়ে ঘুরে বসল আদিত্য। ছাইপাজ দেখো প্রতিদিন, গুমগুমে গলায় বলল সুনন্দা। ছাইপাজ? মাদার রীতিমতো একটা হরর ক্লাসিক। দেখতে বললাম, শুনলে না তো। আজ তো উত্তেজিত। ওসব ভূতটুত ভালো লাগে না আমার, ভয়ে বুক কেঁপে ওঠে। আরে মাদার এমন নয়, না দেখলে বুঝবে না। দরকার নেই। ঠোঁট অরকালো সুনন্দা। তারপর চাপা গলায় বলল, মধুরাকে কেমন লাগছে তোমার? ঠিকই তো, হঠাৎই প্রশ্ন। আমার মনে হয় খুব দেমাক, কথাই বলে না প্রায়। ফিসফিস করল সুনন্দা। দেমাক কেন হতে যাবে? দেখ, কোনো কোনো মানুষ এমনই কম কথা বলে, ওরা বেশি ভাবে। সব কিছু নিয়ে অনেক গভীর রেখে চিন্তা করা ওদের স্বভাব। এর মানে বলতে চাইছ গভীর জলের মাছ? কথাটা বলেই হেসে ফেলল সুনন্দা। ছোট ভাইয়ের বউকে নিয়ে এমন কথা ভালো লাগলো না আদিত্যর। সে থমথমে গলায় বলল, তুমি কি ভেবেছিলে সবাই তোমার মতো ফোয়ারা ছটায় সুযোগ পেলেই?
রেগে গিয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল সুনন্দা। না হয় একটু বেশি কথা বলে, তাই বলে আদিত্য এভাবে বলবে? ফোয়ারা? না নাও, দেখাচ্ছি মজা। আদিত্য বুঝল ডোজটা বেশি হয়ে গেছে। হেসে বউকে জড়িয়ে ধরতে গেল দুহাতে। এক ঝটকায় ওকে সরিয়ে দিল সুনন্দা। নিরুপায় মুখে শুয়ে পড়ল আদিত্য। কেন যে মরতে ভাইয়ের বউয়ের পক্ষে কথা বলতে গেছিল? মধুরা বাথরুমে ঢুকেছিল। বেরিয়ে দেখল আনন্দ শুয়ে পড়েছে, দুহাত আড়াআড়িভাবে চোখের ওপর রাখা, এলোমেলো চুলগুলো ছুঁয়ে আছে কপাল। একটা তোল পার করা ভালোবাসা উঠে আসছিল মধুরার হৃদয় মথিত করে। তীব্র ইচ্ছে করছে হাত দিয়ে আনন্দর কপাল থেকে সরিয়ে দেয় চুল, তারপর ঠোঁট ছোঁয়ায় সেখানে, কিন্তু সাহস পায় না কিছুতেই। সে তো জানে আনন্দর মন কেন খারাপ, কিন্তু কিছুই বলার মুখ নেই। আনন্দ টের পেল চুপচাপ আলো নিভিয়ে এসে শুয়ে পড়েছে মধুরা। ও শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে, মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে শরীর থেকে। উথাল পাথাল ভালোবাসায় দুহাত বাড়িয়ে বুকে টেনে নিতে ইচ্ছে করছে এই রহস্যময়কে, কিন্তু তীব্র অভিমানে নিজেকে সরিয়ে রাখে আনন্দ। এলে মধুরা নিজে থেকেই আসবে, আনন্দ আর কখনো হাত বাড়াবে না ওর দিকে। আনন্দ? হঠাৎ ক্ষীণস্বরে ডেকে ওঠে মধুরা। আনন্দ এত চমকে উঠল যে হৃৎপিণ্ড লাফিয়ে গলায় উঠে এলো যেন। প্রাণপণে নিজেকে সামলে শান্ত গলায় বলল, কি হয়েছে বল? তুমি আমার ওপর রাগ করেছ? মধুরার গলা ভেজা ভেজা। না। কিছুক্ষণ চুপ করে রইল আনন্দ, তারপর সব দ্বিধা ঠেলে সরিয়ে স্পষ্ট গলায় বলল, আমাকে তোমার ভালো লাগে না মধুরা। মধুরা হঠাৎ করেই এপাশে সরে এসে বরকে জড়িয়ে ধরে মুখ গুজে দিয়েছে বুকে। আনন্দ হতভম্ব হয়ে আবিষ্কার করল মধুরা কাঁদছে। বাড়িতে অনেক লোক, এর মধ্যে দিরাগমন উপলক্ষে বেশ কিছু আত্মীয় স্বজনের সমাগম হয়েছে, ফলে বাড়ি গমগম করছে। এই মুহূর্তে ভিড় হুলুস্থুল ভালো লাগছে না আনন্দর, একা থাকতে ইচ্ছে করছে। কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। গতকাল রাতেই এখানে এসে পৌঁছেছে, আজকের দিনটা থেকে কাল খিরে যাবে। এই মুহূর্তে মধুরার সঙ্গে দিদি শাশুড়ির ঘরে ঢুকেছে আনন্দ। মধুরার বাবা আর দুই জ্যাঠতুতো দাদাও রয়েছে সাথে। বিয়ের আগে এই বাড়িতে একবারই এসেছিল, থামিকে খুব ভালো লেগেছিল তখনই। আনন্দ ঠাম্মা নেই, মারা গেছেন বছর 10 আগেই। ছোট্ট থেকেই ঠাম্মার নেউটা ছিল। ঠাম্মা চলে যাওয়ার পর বুকের একটা অংশ খালি হয়ে গেছিল যেন। মধুরার ঠামিকে দেখে চলে যাওয়া ঠাম্মাকে মনে পড়ছে খুব। ছোট্ট খাট্টের শুভ্র শরীরটা আবৃত শুভ্র বসনে, কপালে ছোট্ট চন্দনের ফোঁটা, পাতলা হয়ে আসা সাদা চুলগুলো পরিপাটি করে আঁচড়ে পেছনে একটা ছোট্ট খোপা। বার্ধক্যের দাপটে স্থিমিত হয়ে এসেছে চোখের ঔজ্জ্বল্য। গভীর স্নেহ আর মমতা ভেসে রয়েছে সেখানে। মাথা নুইয়ে তার পা স্পর্শ করল আনন্দ। স্নিগ্ধ স্নেহমাখা হাসিতে মাথায় হাত রাখলেন তিনি। কি আশীর্বাদ করি তোকে এ নাত জামাই। স্মিত হেসে চুপ করে রইল আনন্দ। বৃদ্ধা একটু হেসে বললেন, আমার দিদি ভাই যেন খুব খুব সুখে রাখে তোকে। কিরে, এই আশীর্বাদে চলবে তো? আনন্দ জবাব দিল না, আর চোখে মধুরার দিকে তাকিয়ে দেখল ওর মুখ কালো হয়ে গেছে। সেই রাতের কথা আবার মনে পড়ে গেল আনন্দর। বুকে ঝাঁপিয়ে পড়ে সে কি কান্না মধুরার, কিছুতেই ওকে চুপ করাতে পারে না। বিভ্রত আনন্দ যত প্রশ্ন করে, কাঁদছ কেন, সাড়া দেয় না কিছুতেই। শেষমেশ কোনো মতে ওকে চুপ করিয়ে শুইয়ে দিয়েছিল যত্ন করে। তারপর আর কথা হয়নি এ নিয়ে। জঁট ছাড়াবে বলেই সেদিন কথাটা তুলেছিল, কিন্তু আরও বেশি করে জঁট লেগে যাবে বুঝতে পারেনি। মধুরার ব্যবহার আরও দুর্বোধ্য লেগেছিল সেদিন। কে বেরোতে নিচে থেকে খাবার ডাক পড়ল। মধুরার বড় জেঠতুতো দাদা সৌম্য টেনে নিয়ে চলল আনন্দকে। ছোট সৌনকও রয়েছে সাথে। সৌম্য বয়সে আনন্দরই মতো হবে। ওর জন্যেও নাকি মেয়ে দেখা চলছে, খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে শুনেছিল মধুরার কাছে। খাবার জায়গায় গিয়ে আনন্দের চক্ষু স্থির। থরে থরে সাজানো খাবার, লুচি, ছোলার ডাল, 2-3 রকমের ভাজা, আলুর দম, পায়েস, হরেক রকমের মিষ্টি। এ হলো সকালের খাবার। এরপর দুপুরে যে কি হাল হবে ঈশ্বরই জানেন। আনন্দ আতকে উঠে বলল, সর্বনাশ, আমি এত খেতে পারবো না। খুব খেতে পারবে, বসো তো। সৌম্য টেনে বসিয়ে দিয়েছে আনন্দকে, নিজেও বসে পড়েছে পাশে। মধুরার মা আর বৌদিস্থানীয় কেউ লোকজন পরিবেশন করছেন। জেঠিমা তদারকি করছেন সবকিছুর। শ্বশুর মশাইও আছেন সাথে। খেতে খেতে আনন্দ খেয়াল করল
মধুরা নেই আশেপাশে। নিজের ছোট্ট ঘরটায় ঢুকে তখন বিছানার শুয়ে পড়েছে মধুরা। ঘরটা যেমন রেখে গেছিল তেমনই রয়ে গেছে। জানলার পর্দাটা শুধু পাল্টে দিয়েছে মা। বিছানাও নতুন চাদর পাতা। মধুরার ইচ্ছে করছে রাতে এ ঘরেই ঘুমোয়, কিন্তু সেটা আর হবে কই। বড়দা ভাইয়ের ঘরে তাদের দুজনের শোবার ব্যবস্থা হয়েছে। একটা মন কেমন করা গন্ধ উঠে আসছে ধর থেকে। বুকটা হুহু করছিল মধুরার। এই ঘরটা ওর ছিল, এখন আর নেই। কিছুদিন হয়তো মা সবকিছু একই রকম রেখে দেবে, কিন্তু কতদিন ঘরটা খালি পড়ে থাকবে। একদিন মধুরার সব জিনিস সরিয়ে দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করা হবে এই ঘর। সবকিছুই বদলে যাবে সেদিন। চেনা মানুষটাই বদলে গিয়ে হঠাৎ করে অচেনা হয়ে ওঠে। এ তো শুধু ঘর। দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুল মধুরা। তখনই দরজায় খুটখুট। দরজাটা ভেজিয়ে দিয়ে এসছিল। গলা চড়িয়ে বলল, কে? আমি গো দিদি ভাই। ঠামির গলা। এসো ঠামি। উঠে বসেছে মধুরা। তুমি খেতে যাওনি দিদি ভাই? ঠামি ঢুকেছে ঘরে। এই যাচ্ছি ঠামি। মধুরা উঠে পড়তে যেতেই ঠামি চেপে ধরেছে হাত। তুমি ভালো আছো তো দিদি ভাই? হ্যাঁ গো ঠামি। হাসার চেষ্টা করল মধুরা। তাহলে তোমাকে মনমরা দেখাচ্ছ কেন? নাচ জামাইকেও কেমন গম্ভীর দেখাচ্ছে। ঠামি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অস্বস্তি হচ্ছিল মধুরার। নিজেকে আড়াল করতে এগিয়ে গেল দরজার দিকে। সব ঠিক আছে গো ঠামি, চিন্তা করো না। এখন যাই, দারুণ খিদে পেয়েছে। পালালো মধুরা ঠামির চোখের সামনে থেকে। আর কিছুক্ষণ দাঁড়ালেই ধরা পড়ে যাবে, নয়তো কেঁদেই ফেলবে। সুনয়নে চিন্তাক্লিষ্ট চোখে তাকিয়েছিলেন পলায়নরত নাতনির দিকে। যে অভিশপ্ত দিনটাকে চেয়েও ভুলতে পারছেন না, সেই দিনেরই ছায়া পড়ল কি নাতনির নতুন জীবনে? সকালের খাওয়া শেষ হতে সৌম্য আর সৌনক মিলে আনন্দকে টেনে নিয়ে গেল। ওদের বন্ধুরা আসবে, জমিয়ে আড্ডা হবে নাকি সবাই মিলে। আনন্দর যদিও একেবারেই হট্টগোলে সামিল হওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ভদ্রতাবশত যেতেই হল। মধুরার সঙ্গে সেই থেকে দেখা হচ্ছে না। কি করছে মেয়েটা? আড্ডার মাঝে চুপ করে বসেছিল আনন্দ। একবার বাথরুমে যাওয়ার নাম করে বেরিয়ে এলো। মধুরাকে কোথাও দেখা যাচ্ছে না। গেল কোথায়? এদিক ওদিক চোখ বোলাচ্ছিল মধুরাকে খুঁজতে। তখনই শ্যালিকা গোছের একজন এগিয়ে এলো। ফিক করে হেসে ফেলে বলল, দিদি ভাইকে খোঁজা হচ্ছে বুঝি? সে খেয়ে দে ছাদে গেল এইমাত্র। কৃষ্ণচূড়ায় ফুল এসেছে, সেটাই দেখতে গেল। মেয়েটার কথা বলার ভঙ্গিতে আনন্দও হেসে ফেলল। চোখ মোটকে বলল, কে বলল দিদিভাইকে খুঁজছি? তোমাকেও তো খুঁজতে পারি। তাই বুঝি? তা খুঁজছেন যে, বলুন তো আমি কে? মেয়েটা হাসছে, ঝকঝকে হাসি। গজদন্ত উকি মারছে ঠোঁটের ফাঁকে। আনন্দ আবিষ্কার করল, মেয়েটা ভারী মিষ্টি দেখতে। আনন্দকে চুপ দেখে মেয়েটা ভ্রু তুলে বলল, কি হলো, বলতে পারলেন না তো আমি কে? কে আবার? আমার শ্যালিকা। আনন্দ স্মার্ট ভঙ্গিতে বলল। মেয়েটা হাসতে হাসতে গড়িয়েই পড়ে আর কি। কোনো মতে হাসি থামিয়ে বলল, বেশ চালাক কিন্তু আপনি। চলুন আমার সাথে, দিদিভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। যাচ্ছি, কিন্তু আপনি করা বন্ধ কর। নিজেকে কেমন জ্যাঠামশাই মনে হচ্ছে। মেয়েটা হাসতে হাসতে সিঁড়ি ধরে উঠে গেল। পেছন পেছন আনন্দ। মধুরা দাঁড়িয়ে আছে ছাতের রেলিং ধরে। ওর খোলা চুল উড়ছে হাওয়ায়। কৃষ্ণচূড়া ফুলের গুচ্ছ হাওয়ায় দুলতে দুলতে মাঝে মাঝে নুয়ে পড়ে ছুঁয়ে দিচ্ছে মধুরার চুল। মেয়েটা চুপি সারে গিয়ে ওর চোখ টিপে ধরল। চমকে পেছন ফিরল মধুরা। রিমলি? আমি একা নই, দেখ কাকে নিয়ে এসেছি। চোখ মোটকে হাসল রিমলি। আনন্দর দিকে এক পলক তাকালো মধুরা। রিমলির পাল্লায় পড়েছ? বকে বকে মাথা ধরিয়েছে নিশ্চয়ই তোমার। হ্যাঁ, আমি তো শুধু বকি, ভাগ্যিস তোর মতো গম্ভীর নই। রিমলি ঠোঁট ওল্টাল। তারপরেই আনন্দর দিকে তাকিয়ে হেসে ফেলে বলল, আমি যাই এবার। যাকে খুঁজছিলেন তাকে তো পেয়েই গেলেন। আবার আপনি? যে আমাকে চিনতে পারে না তাকে আপনিই বলি আমি। হাসতে হাসতে ছুটল রিমলি। সেই দিকে তাকিয়ে হাসল মধুরা। আমার পিস্তুত বোন এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, খুব কথা বলে। তাই তো দেখছি। তুমি এখানে কখন এলে? সেই থেকে খুঁজছি তোমায়। জবাব দিল না মধুরা, মাথাটা ঝুঁকিয়ে দিল নিচের দিকে। আনন্দ ডাকল, মধুরা। মধুরা তাকিয়েছে ফিরে। দু চোখে টলটল করছে অশ্রুবিন্দু। আনন্দ এগিয়ে গিয়ে এক হ্যাচকা টানে মধুরাকে টেনে নিয়ে এলো নিজের দিকে, যেন ওকে মিশিয়ে দিতে চাইল নিজের বুকে। কি হয়েছে মধুরা, আমায় বলবে না? মধুরা আনন্দের বুকে মুখ গুজে দিয়েছে, ফিসফিস করে বলেছে, আমি বুঝিনি আনন্দ,
তোমাকে একটা কষ্ট পেতে হবে। কথাটার একটা অক্ষরও বুঝল না আনন্দ, তবে আর কিছু জানতেও চাইল না। মেয়েটাকে সময় দেওয়া দরকার। ওর বুকের ভেতর তিরতির করে কাঁপছে নরম শরীরটা। দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়েছিল আনন্দ। 47-48-এর মানুষটা ঝকঝকে চোখে তাকিয়ে আছেন, গলায় টাটকা মালা ঝুলছে। আনন্দকে তাকিয়ে থাকতে দেখে সৌম্য বলেছে, আমার বাবা। আনন্দ বুঝেছিল এমনিতেই। এবারে বলল, অকালে চলে গেছিলেন তাই না? আমার জেঠু, তিনি চলে গেছিলেন 35-এ। ভেতরে ভেতরে হাটে ঘুম ধরেছিল, টের পায়নি কেউ। ঘুমের মধ্যেই চলে গেলেন একদিন। সৌম্য গম্ভীর হয়ে গেল। হয়তো প্রসঙ্গ পাল্টাতেই বলল, বসার ঘরে চল, ওখানে বসেই চা খাই। বেরিয়ে এলো আনন্দ। বুঝতে পারল বাবার সম্পর্কে এখনো বড্ড স্পর্শকাতর ছেলেটা। তার কথা উঠতেই গুটিয়ে নিয়েছে নিজেকে। রাতে কথার ছলে মধুরার সামনে প্রসঙ্গটা তুলল। সৌম্যর বাবাকে মিস করে খুব। উনি যখন চলে গেলেন, ও বোধহয় একেবারে অল্প বয়সের ছিল। সংক্ষিপ্ত জবাব দিল মধুরা। আনন্দ একটু অবাক হলেও নিজেকে সামলে নিয়ে বলল, তুমি নাকি জেঠুর খুব ন্যাওটা ছিলে, তোমার জেঠিমার মুখে শুনলাম। প্লিজ এই প্রসঙ্গ বন্ধ করো। মধুরার গলা কাঁপছে। আনন্দ একটু সরে এসে মধুরার পিঠে হাত রাখল। এইভাবে কেন রিয়্যাক্ট করছো? বুঝতে পারছি তুমিও খুব মিস করো তাকে। আনন্দ, থামবে তুমি? চেঁচিয়ে উঠেছে মধুরা। এমন করছো কেন? আনন্দ ভয় পেয়ে গেছে। পাপা মারা যায়নি, সুইসাইড করেছিল, সুইসাইড। মধুরার মুখ লাল, ঠোঁটের ওপরে কপালে বিন্দু বিন্দু ঘাম। আনন্দ বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ওর দিকে। পরদিন সকালে ঠামি ডেকে পাঠালেন আনন্দকে। একাই ছিলেন ঘরে। আনন্দকে দেখে একটু গম্ভীর গলায় বললেন, দিদিভাইয়ের সামনে আমার বড় ছেলে নিয়ে আর কথা বলো না। বৃদ্ধার মুখ থমথম করছে। সেদিকে তাকিয়ে থমকালো আনন্দ। তারপর নম্র অথচ স্পষ্ট সুরে বলল, মধুরা কি আপনাকে কিছু বলেছে? বৃদ্ধা চুপ করে রইলেন। আনন্দ আর কথা বাড়াল না। ধরে নিল মধুরা নিশ্চয়ই কিছু বলেছে। কাল রাতে যেমন উন্মাদের মতো করছিল, ভয়ই পেয়ে গেছিল। এই প্রসঙ্গে আর কথা বাড়ায়নি। কোনো মতে মধুরাকে শান্ত করেছিল। অনুমান করে নিয়েছিল জেঠুর আত্মহত্যা আজও মেনে নিতে পারেনি মধুরা, তাইতেই এমন অস্বাভাবিক আচরণ করেছে। শুনলাম তিনি আত্মহত্যা করেছিলেন, সেটাই হয়তো মেনে নিতে পারেনি আপনার নাতনি। শুনেছে খুব টান ছিল জেঠুর প্রতি। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা নাড়ালেন ওপর নিচে। ঠিকই শুনেছ। তবে এ নিয়ে আর কথা বলো না দাদুভাই। তোমার বাড়িতেও না। সবার কৌতূহল হবে, হওয়াটাই স্বাভাবিক। মধুরাকে নানান প্রশ্ন করবে, সেটা ভালো হবে না আমার নাতনির জন্য। আপনি না বলে দিলেও আমি এই প্রসঙ্গে আর কথা বলতাম না। নিশ্চিন্ত থাকুন, আমার বাড়ির লোকেরা কিছু জানবে না। বৃদ্ধার চেহারায় একটা আলগা আশঙ্কার ছাপ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল আনন্দ। কিছু লুকোতে চাইছেন এনি? জানতে ইচ্ছে করছিল ভদ্রলোক আত্মহত্যা করতে গেলেন কেন, কিন্তু স্বাভাবিক সৌজন্যবোধে চুপ করে রইল। ঠামিকে প্রণাম করে বেরিয়ে আসছিল আনন্দ। তখনই বৃদ্ধা এক অদ্ভুত কথা বললেন, আমার দিদিভাইকে ভালো রেখো নাত জামাই। এই বাড়ির অভিশাপ যেন ওকে বয়ে বেড়াতে না হয়। অভিশাপ? চমকে ফিরে তাকিয়েছে আনন্দ। ক্রমশ। প্রিয় বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তাহলে পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ভালো থেকো সবাই। ধন্যবাদ।